আমি বিধবা হয়ে পড়েছিলাম। আমার স্বামীর চলে যাওয়ার পর জীবনটা সম্পূর্ণ বদলে গিয়েছিল। একাকিত্ব আমাকে এতটাই গ্রাস করেছিল যে আমি কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, যা কেবল আমার প্রয়োজন মেটানোর জন্য আমাকে আরও বেশি দিশেহারা করে তুলেছিল। জীবনের কঠিন বাস্তবতায় এমনভাবে আটকে গিয়েছিলাম যে নিজের দিকে তাকানোও কঠিন হয়ে পড়েছিল। ওর বন্ধুরা সারা রাত আমার উপর অত্যাচার চালাতে থাকল, আর আমি অসহায় হয়ে পড়লাম। কিছুদিন পর আমি গর্ভবতী হয়ে গেলাম এবং পরে আমি তা নষ্ট করে ফেলি, কারণ এই বাচ্চার বাবা কে ছিল আমি জানতাম না। জীবন তখন এতটাই নিস্তেজ হয়ে গিয়েছিল যে বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছিলাম। কোনো সান্ত্বনা বা কোনো সমর্থন কিছুই ছিল না, কেবল মনে হচ্ছিল এই জীবনটা শেষ করে দিতে হবে। তাই আমি বরফে জমে থাকা নদীতে ঝাঁপ দিয়েছিলাম। যখন জ্ঞান ফিরে পেলাম, দেখলাম যে এক অচেনা ব্যক্তি আমাকে উদ্ধার করেছে। সে আমাকে নিয়ে তীরে উঠিয়েছিল, ঠান্ডায় জমে যাওয়া আমার শরীরটাকে গরম করার চেষ্টা করছিল। সে আমাকে তার গাড়িতে তুলে নিয়ে গিয়ে আমার ভেজা কাপড় খুলে দিল এবং তার শরীরের তাপে আমাকে গরম রাখার চেষ্টা করছিল, যাতে করে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। সেই দুর্বল মুহূর্তে আমাকে জড়িয়ে ধরে তাপ দিয়ে বাঁচিয়ে রেখেছিল। বন্ধুরা, এমন আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি সোনালি, মাত্র 23 বছর বয়সেই আমার জীবন যেন থমকে গেছে। একাকিত্বের মাঝে দিনগুলো কেটে যাচ্ছে, কারণ দ্বিতীয় বিয়ের পর থেকে আমার যৌবন যেন কোথাও হারিয়ে গেছে। সন্তান নেই, পরিবার থেকেও দূরে। 8 বছর বয়সে আমাকে বিয়ে করিয়ে দিয়ে পরিবারের সবাই যেন নিজেদের দায়িত্ব শেষ করেছে। আমার ভাই চেয়েছিল আমি এমন একজনকে বিয়ে করি যার বয়স আমার থেকে দ্বিগুণ। আমার স্বামী সুমন 35 বছর বয়সী, তার প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। তার বাবা মা তাদের বাড়িতে আমাকে গ্রহণ করেছিল। শ্বশুর শাশুড়িরও একটি ছেলে ছিল, কিন্তু আমার কোনো সন্তান নেই। নিজের অসহায়ত্বে চোখের জল ফেলতাম, কারণ আমি দেখতে খুব সুন্দরী, আর বিয়ের পরেও আমি আমার স্বামীকে ছুঁতে পারিনি। তিনি বলেছিলেন আমি অসুস্থ, তাই আমাকে স্পর্শ করবেন না। তবে 4-5 দিন পর তিনি আমার কাছে আসেন, আর আমি বাধ্য হয়ে তাকে মেনে নিই। আমার স্বামী খুব রাগী, তবে তিনি সব সময় আমাকে যত্ন নিতেন। কিন্তু পরে তিনি প্রায় সব বিষয়েই রাগ করতে শুরু করলেন। 4 বছর ধরে আমাদের বিবাহ ঠিকঠাক চলছিল, কিন্তু এক মহিলার কারণে আমি পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়লাম। তিনি আমাকে এমন কিছু সত্য বলেছিলেন যা এতদিন আমার কাছে গোপন ছিল। আমার স্বামী আমাকে বিয়ে করেছিলেন, কিন্তু এখন আমার ভাইয়ের কারণে আমি আমার মায়ের বাড়িতেও যেতে পারি না। আমার শাশুড়ি আমাকে বাড়িতে না আসার নির্দেশ দিয়েছিলেন। হঠাৎ এক সকালে আমার স্বামী ঘুম থেকে উঠতে পারলেন না। ডাক্তার আসার পর জানা গেল আগের রাতে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। তিনি যেই হোক না কেন, তিনি আমার স্বামী ছিলেন। এখন আমি সম্পূর্ণ একা হয়ে গেছি। একাকী রাতগুলো যেন দীর্ঘ হতে শুরু করল। প্রতিদিন রাতে মনে হতো তিনি যেন আমার দিকে এগিয়ে আসছেন, আর আমার যৌবন যেন আমাকে নিঃসঙ্গতা এবং কষ্টের সঙ্গে গ্রাস করছে। আমি পুরোপুরি একা হয়ে গিয়েছিলাম। ভাবতে থাকলাম কিভাবে আমি এই জীবন কাটাব। শাশুড়ি আমাকে উপহাস করতেন, তিনি বলতেন, তোমার স্বামী চলে যাওয়ার পর তুমি এখানে থাকো কেন? চলে যাও মা, আমরা তোমার দায়িত্ব নিতে পারব না। প্রতিদিনই তিনি আমাকে অপমান করতেন, বলতেন, যখন তুমি তোমার স্বামীকে হারিয়েছ, এখানে থেকে কি করবে? তুমি তো সন্তানও জন্ম দিতে পারোনি, তোমার এখানে কোনো অধিকার নেই। শাশুড়ির এই অবমাননা আমার জীবনকে অসহনীয় করে তুলেছিল, কিন্তু আমার জন্য আরও দুঃখ লেখা ছিল। একদিন তিনি আমাকে ঠেলে দিয়েছিলেন। আমি আমার ভাইয়ের কাছে ফিরে এলাম, কিন্তু আমার ভাই এবং তার বউ আমাকে সাফ জানিয়ে দিলেন, তুমি তোমার শ্বশুর বাড়িতে ফিরে যাও, আমরা তোমার দায়িত্ব নিতে পারব না। আমি বললাম, ভাই, তারা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমি এখন কোথায় যাব, কি করব? তুমি যদি আমাদের দায়িত্ব নিতে না পারো, তবে এখন আমি কি করব? আমি তোমার বোন, আর এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি তাকে বললাম, তুমি আমার হাতে কিছু টাকা রাখো, আর নিজের জন্য কিছু ব্যবস্থা করো, বললেন তিনি। আমি বুঝলাম আমার কোনো উপায় নেই, কেউ আমাকে রাখতে চায় না। আমার জীবন এমনভাবে ভেঙে পড়েছিল যে আমি রাস্তায় ঘোরাঘুরি করতে লাগলাম। এমন সময় এক ব্যক্তি আমাকে দেখলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি এত জিনিসপত্র নিয়ে এখানে ঘুরোছ কেন? আমি বললাম, স্যার, আমি কিছু কাজ খুঁজছি এবং আমার থাকার জায়গা নেই। তিনি বললেন, আমার সাথে আসুন, বাসা দেখভাল করতে পারেন। লোকটি প্রায় 26 বছরের হবে। তাই প্রথমে দ্বিধায় ছিলাম, তবে তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নিলাম।
তিনি আমাকে তার বাসায় নিয়ে গিয়ে খাবার দিলেন এবং রঙিন জামা দিয়ে বললেন, নতুন করে জীবন শুরু করুন। আমি ভেবেছিলাম এখানে কেউ আমাকে চেনে না, কি পড়লাম তাতে কি আসে যায়। তিনি জানতে চাইলেন, তুমি কি শিক্ষিত? আমি বললাম, স্যার, ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছি। তিনি বললেন, ঠিক আছে, আমার অফিসে চাকরি করবে। আপাতত এখানে থাকো। তার নাম ছিল সুনীল। প্রথম দিন অফিসে যেতে খুব চিন্তা হচ্ছিল, কিন্তু তিনি বললেন, তুমি আমার ব্যক্তিগত সেক্রেটারি হবে। তিনি আমাকে এমনভাবে দেখতেন যা অস্বস্তিকর ছিল, কিন্তু কিছু বলিনি। তিনি আমার বস, আর আমি একজন বিধবা। তার দৃষ্টিতে কিছুটা অস্বস্তি থাকলেও আমারও একাকী জীবনে এক নতুন রোমাঞ্চ দরকার ছিল। আমি বর্তমানে তার বাসায় থাকি, বাসাও দেখাশোনা করি। অফিসের কাজের পাশাপাশি আমি বাড়িতেও রান্না করতাম। একদিন সুনীল রান্নাঘরে এসে জিজ্ঞেস করল, তুমি কি রান্না করছ? সে খুব কাছে এসে দাঁড়াত এবং তার আচরণে আমি ভয় পেতাম। আমি বললাম, স্যার, আপনি সবসময় আমাকে ভয় দেখান। আর তিনি বলতেন, ভয় কাটাতে হবে। ধীরে ধীরে আমি তার প্রতি দুর্বল হয়ে পড়ছিলাম। সুনীল আমার প্রতি যত্নশীল ছিল এবং 1 মাসের মধ্যে আমি বুঝতে পারলাম সে আমাকে সম্মান করে। একদিন কবির আমাকে বলল, আমি এখানে আছি তোমার পাশে, তুমি আর একা নও। তোমার প্রাইভেসি চাইলে সেটা তুমি পাবে। তার কথায় বিভ্রান্ত হলেও আমি তাকে হ্যাঁ বলা শুরু করি। তার প্রতি আমার ভালোবাসা দিন দিন বেড়ে চলছিল। একদিন বললাম, সুনীল, তুমি আমাকে খারাপ সময় সমর্থন করেছ। আমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছি না। একদিন প্রবল বৃষ্টি শুরু হল, বজ্রপাতের আলোয় সবকিছু সাদা হয়ে গেল। বৃষ্টির ফোঁটা আমার শরীর ভিজিয়ে দিল। দাঁড়িয়ে থাকতে থাকতে আমি ভাবতে লাগলাম কতটা একা আমি। স্বামীকে হারিয়ে আমি ভালোবাসার জন্য তৃষ্ণার্ত ছিলাম। যদিও তিনি আমার জীবনের সাপোর্ট ছিলেন, এখন আমি সম্পূর্ণ একা। আমার বলতে এখন আর আমার কেউ নেই। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে হঠাৎ সুনীল তার গাড়ি থামিয়ে আমার কাছে এসে দাঁড়াল। আমার ভেজা শরীর দেখে বলল, তুমি খুব সুন্দর, আমি তোমার জন্য পাগল। সাদা শাড়িতে তোমাকে ভালো লাগছিল না, তাই তোমাকে রঙিন শাড়ি দিলাম। সুনীল আমাকে জড়িয়ে ধরল, আর আমার শরীরে শীতল একটা অনুভূতি আসতে লাগল। সেই মুহূর্তে আমরা দুজন একে অপরের খুব কাছে এলাম। সুনীল বলল, আমি অনেক দিন ধরে তোমাকে চাচ্ছি। এই দূরত্ব আজ মিটে যাক। আমি সুনীলকে সত্যিই ভালোবাসতাম, তাই সেদিন আমি আর তাকে কিছু বলিনি। আমি জানতাম না যে আমি আমার জীবনে আরও কিছু ভুল করতে যাচ্ছি, যা আমার জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে। আমার একাকিত্বে একজন সাপোর্ট প্রয়োজন ছিল, যে আমার ভালোমন্দ সবকিছুতেই পাশে থাকবে। সেই রাতে আমি সুনীলকে গভীরভাবে ভালোবাসলাম এবং মনে হল আমার জীবন যেন আবার নতুন করে শুরু হচ্ছে। আমি সুনীলকে বিশ্বাস করতাম, কিন্তু বিয়ের প্রসঙ্গ এলে সে এড়িয়ে যেত। আমার আশা ছিল যে সুনীল একদিন আমাকে সমর্থন করবে, আমাকে বিয়ে করবে। কিন্তু আমার ধারণা ভুল ছিল। একদিন সুনীল তার কয়েকজন বন্ধুকে বাড়িতে নিয়ে এলো। সে আমাকে বলল, বন্ধুরা তোমার সাথে দেখা করতে চায়। আমি হাসিমুখে তাদের গ্রহণ করলাম, কিন্তু ওদের কথায় আমি চমকে উঠলাম। ওরা বলল, আজ আমরা একসাথে আনন্দ করব। আমি বুঝতে পারলাম না কি ঘটতে যাচ্ছে। আমি জানতে চাইলাম, সুনীল তো আমাকে বিয়ে করবে, তাই না? কিন্তু ওরা হাসতে লাগল। রাত বাড়তে থাকল। আমি রুম থেকে বের হতে চেষ্টা করলাম, কিন্তু ওরা আমাকে থামিয়ে দিল। সেই রাতে যা ঘটল তা আমার আত্মা পর্যন্ত নাড়া দিয়ে গেল। আমি চিৎকার করলাম, কাঁদলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করল না। ওরা বারবার আমার উপর অত্যাচার চালাতে থাকল, আর আমি অসহায় হয়ে পড়লাম। আমার কিছু করার ছিল না, আমি অসহায় ছিলাম। সুনীল আমাকে ছেড়ে গেল না, এমন অবস্থায় রেখে গেল যে আমি বিছানা থেকে উঠতেও পারছিলাম না। সেই অবস্থায়ও সুনীল আমার কাছে আসতেন তার প্রয়োজনে। আমি তার হাতের খেলনা হয়ে গিয়েছিলাম, নির্জীব এবং অসহায়। কোনোভাবে আমি এই বন্দিত্ব থেকে মুক্তি পেতে চাইতাম। শীঘ্রই জানতে পারলাম আমি গর্ভবতী। আমি সুনীলকে বললাম, আমি জানি না এটা কার সন্তান। তুমি চলে যাও, আমার সাথে আর কোনো সম্পর্ক নেই। সুনীলকে রাখতে চাইনি, তাই নার্সিংহোমে গিয়ে সন্তানের গর্ভপাত করলাম। এখন আর সুনীলের কাছে ফিরে যেতে চাইনি, কিন্তু আমারও যাওয়ার জায়গা ছিল না। জীবনের কোনো ইচ্ছাও ছিল না। পাহাড়ে গিয়ে বরফের নদীর তীরে ঘোরাঘুরি করতে লাগলাম। শেষে নদীতে ঝাঁপিয়ে পড়লাম। আমি জানতাম আমাকে কেউ বাঁচাতে আসবে না, কারণ আমার কেউ নেই। সবাই আমাকে ব্যবহার করেছে। আমার জীবন শেষ হয়ে গেলেও কারো যায় আসে না, কিন্তু একজন লোক হঠাৎ নদীতে ঝাঁপিয়ে পড়ে আমাকে পাড়ে নিয়ে এলো।
আমার শরীর থেকে নদীর জল বের করে দিল এবং পিঠে নিয়ে গাড়ির পিছনের সিটে নিয়ে গেল। আমি ঠান্ডায় কাঁপছিলাম, কাঁপুনি থামছিল না। হঠাৎ সে আমার শরীরের উষ্ণতা দিতে শুরু করল। সেই মুহূর্তে আমি বুঝতে পারছিলাম না তার হৃদয়ে কি চলছে। সেও কি আমার সাথে খারাপ কিছু করবে নাকি? বিভিন্ন চিন্তা আমার মাথায় ঘুরতে থাকে। আমি মরার জন্য জলে ঝাঁপ দিয়েছিলাম, কিন্তু এই অচেনা লোক আমাকে তার উষ্ণতা দিয়ে জীবন ফিরিয়ে দিচ্ছিল। আমি তোমাকে মরতে দেব না, সে জোরে বলল। অনেকক্ষণ পর তিনি গাড়ি থেকে কিছু শুকনো কাপড় বের করে আমার শরীর ঢাকলেন। তিনি আমাকে নিয়ে তার বাড়িতে ফিরলেন এবং জিজ্ঞেস করলেন, কেন তুমি নদীতে ঝাঁপ দিয়েছিলে? তোমার মতো সুন্দরী মেয়ে কেন এত বড় সিদ্ধান্ত নেবে? আমি বললাম, আমার এই পৃথিবীতে আর কেউ নেই। এবং আমি আমার জীবনের বেদনাদায়ক ঘটনা বর্ণনা করলাম। আমি কাঁদতে লাগলাম, আর তিনি বললেন, কষ্ট যতই হোক, আমাদের সাহস রাখতে হবে এবং নিজের পায়ে দাঁড়াতে হবে। তিনি বললেন, তুমি চাইলে আমার সাথে কাজ করতে পারো। আমি তার সাথে কাজ করতে শুরু করলাম। একদিন তিনি বললেন, তোমার জীবন বাঁচানোর জন্য আমি সব করতে চাই। তুমি চাইলে আমি তোমার হাত ধরতে পারি, আমরা একসাথে সুখ দুঃখ ভাগ করে নিতে পারি। আমার স্ত্রী মারা গেছেন এবং আমার একটি 2 বছরের মেয়ে আছে, যার মায়ের ভালোবাসার প্রয়োজন। তুমি তাকে ভালোবাসা দিতে পারবে? তার মুখে এই কথা শুনে আমি কান্না করতে লাগলাম, কারণ আমার একটি পরিবারের দরকার ছিল যারা আমাকে ভালোবাসবে, আপন করে নিবে। এই প্রস্তাবে আমি ভাবলাম, আমার জীবনের সমস্ত ঘটনা আমি তার কাছে লুকাইনি। সে হয়তো আমাকে সত্যিই ভালোবাসে, আর আমি তার এবং তার মেয়ের যত্ন নিতে পারি। এরপর আমাদের জীবনটা ধীরে ধীরে বদলে গেল। সে আমাকে সত্যি অনেক ভালোবাসে। সময়ের সাথে সাথে আমি তা বুঝতে পারলাম। এর আগে যারা আমার জীবনে এসেছিল তারা সবাই খারাপ মানুষ ছিল। তারা আমাকে কে মন থেকে ভালোবাসেনি, তারা শুধু তাদের প্রয়োজন মিটিয়েছিল আমাকে দিয়ে। এখন আমি তা বুঝতে পারছিলাম। কিন্তু আমার এই স্বামী সবার থেকেই আলাদা ছিল। সে আমাকে মন থেকেই ভালোবাসে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ। কুনাল যখন তার খালার ঘরে ঢুকল, চারপাশে খুঁজেও কাউকে দেখতে পেল না। সে ভাবল হয়তো রান্নাঘরে আছেন, তাই সেদিকেই গেল, কিন্তু সেখানেও খালাকে দেখতে পেল না। হঠাৎ কিছু অস্বাভাবিক শব্দ শুনে কুনালের মনোযোগ সেদিকে গেল। দ্রুত পা বাড়িয়ে সে ফিরে আসল এবং খালার রুমের দরজায় দাঁড়িয়ে অবাক হয়ে গেল। রুমের ভেতরে তার খালা একটি মোবাইল ফোনের দিকে গভীর মনোযোগ দিয়ে আছেন। কুনালের উপস্থিতি বা তার ডাক খেয়াল না করেই তিনি স্ক্রিনের দিকে তাকিয়েছিলেন, সম্পূর্ণরূপে মগ্ন হয়ে। কুনাল এ দৃশ্য দেখে খানিকটা অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকল, কারণ এমন পরিস্থিতিতে তার খালাকে এর আগে কখনো দেখেনি। কিছুক্ষণ পর খালা আমাকে দেখে অবাক হয়ে যায়। তারপর খালা আমাকে রুমের ভিতরে এসে বসতে বলে। তারপর খালা আমার পাশে বসে, তোমাদের জন্যে আজকের গল্পটি স্পেশাল আগেই বলে দিলাম। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ। কুনাল এর জন্মের কিছুদিন পরেই তার মা মারা যান। তার বাবা এরপর দ্বিতীয় বিয়ে করেন। কুনালের সৎ মা খুবই অল্পবয়সী এবং অনেক সৌন্দর্যসম্পন্ন ছিলেন। তার মায়েরও একজন ছোট বোন ছিলেন, যাকে কুনাল ও খালা ই বলে ডাকত। কুনালের পরিবারে কিছু সামাজিক চাপ ছিল, বিশেষ করে তার সৎ মায়ের পক্ষ থেকে, যাতে তার বড় বোনের বিয়ে আগে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কুনাল যখন তার স্কুলের পরীক্ষা শেষ করে ছুটির দিনগুলো উপভোগ করছিল, তার বড় বোন তানিয়া তখন বাড়িতে ছিলেন। তানিয়ার 23 বছর বয়সী, সম্প্রতি বিয়ে শেষ করেছেন এবং বাড়িতে সময় কাটাচ্ছেন। কুনালের বাবা, যাকে সবাই সাহেব বলে ডাকত, তার চাচার সঙ্গে বিদেশে কাজ করতেন। তাদের বাড়িতেই 2 মেয়ে ছিল। তাদের বয়স ছিল প্রায় 28 বছর। তানিয়া খুবই সুন্দরী এবং পরিবারের সবার সঙ্গেই ভালো সম্পর্ক বজায় রাখতেন, কিন্তু তার মনের ভেতরে একটা খালি জায়গা ছিল। এই 23 বছরে সে এখনও জীবনে একজন সঙ্গী পাননি। তার কোনো বন্ধু নেই। মাঝে মাঝে সে বিয়ের স্বপ্ন দেখত, তবে দিনের বেশিরভাগ সময় ঘরের কাজেই ব্যস্ত থাকত। সন্ধ্যাবেলা সে তার খালার মেয়েদের পড়াতে যেত এবং তারপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত। একাকিত্বের অনুভূতি থাকলেও সে সবসময় নিজেকে সান্ত্বনা দিত। তার মা এবং খালাও প্রায়ই একা সময় কাটাতেন। তবে মোবাইল ফোন তাদের একাকিত্বকে দূর করতে সাহায্য করত। তারা সব সময় মুভি দেখতে ভালোবাসত। তানিয়া যখন নিজের রুমে সময় কাটাত, তখন সে তার নিজের মতো করে শান্তি খুঁজে নিত।
তার বাবা সাহেব এবং তার চাচারা প্রায় 15 থেকে 20 বছর ধরে বিদেশে কাজ করছিলেন। এই সময়ের মধ্যে তারা খুব কমই দেশে ফিরেছেন, মাত্র কয়েকবার। কুনাল এর মা এবং খালা একা থাকতেন আর টিভি দেখে সময় কাটাতেন। কুনালও টিভি দেখতে ব্যস্ত ছিল। একদিন কুনালের মামা সৌদি থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলেন যা তিনি রেখে যান। তার মা তাকে বলে এসব তার খালার কাছে দিয়ে আসতে। কুনাল তার খালার ঘরে গিয়ে দরজায় ধাক্কা দিল, কিন্তু দরজাটি বন্ধ ছিল। তার মেয়েরা তখন স্কুলে ছিলেন। তাই কুনাল রান্নাঘরে খালার খোঁজ করতে গেল, কিন্তু সেখানেও কাউকে পেল না। কুনাল যখন তার খালাকে ডাকতে শুরু করল, তখন তিনি কোনো সাড়া পেলেন না। কুনাল ভাবল হয়তো তার খালা ঘুমিয়ে পড়েছেন। তাই সে ধীরে ধীরে তার খালার ঘরের দিকে এগিয়ে গেল। দরজার কাছে পৌঁছে কুনাল থমকে দাঁড়াল। সে একটু অবাক হয়ে গেল, যেন কিছুটা বিভ্রান্ত। তার খালা, যাকে সে খুবই শ্রদ্ধা করত, বিছানায় শুয়ে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কিছু একটা দেখছিলেন। খালার মনোযোগ ছিল পুরোপুরি মোবাইলের স্ক্রিনে, তাই কুনালের উপস্থিতি খেয়াল করতে পারেননি। কুনাল নিজের দৃষ্টি সরিয়ে নিতে চেষ্টা করল। তিনি দেখলেন খালা কিছুটা অস্বস্তি অনুভব করছেন এবং কুনালের দিকে তাকিয়ে চমকে গেলেন। কুনাল দরজার সামনে দাঁড়িয়েছিল এবং খালা উত্তেজিত হয়ে চিৎকার করে উঠলেন ভয়ে। মুহূর্তের জন্য কুনালও ভয়ে থেমে গেল, তার হৃদস্পন্দন যেন থেমে গেল। খালা তখন রাগী স্বরে বললেন, কুনাল, ভেতরে আসো। তার কণ্ঠে অসন্তোষ স্পষ্ট ছিল। কুনাল ভেতরে গিয়ে মাথা নিচু করে দাঁড়াল। তার খালার রাগে মুখ লাল হয়ে গেছে, আর চোখ দেখে মনে হচ্ছিল যেন আগুন বের হচ্ছে। খালা তার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুমি ওখানে কতক্ষণ দাঁড়িয়েছিলে? কি করছিলে এখানে? কুনাল কোনো উত্তর দিতে পারল না। খালার কথা শুনে সে সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। খালা তখন বললেন, তোমার মাকে সব বলে দেব। কুনাল আতঙ্কে কাঁপতে কাঁপতে তার খালার সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলল, খালা, প্লিজ, মাকে কিছু বলবেন না। মা জানতে পারলে আমাকে খুব বকবে। আমি শুধু বিদেশ থেকে আসা জিনিসটা আপনাকে দিতে এসেছিলাম। দরজা খোলা দেখে ভেতরে চলে এসেছি। আমি জানতাম না আপনি এখানে এভাবে থাকবেন। আমাকে মাফ করে দিন, আমি ভুল করেছি। আমি সত্যিই বুঝতে পারিনি যে আমি কি করছি। আমি শুধুই অবাক হয়ে দাঁড়িয়েছিলাম। কুনাল অনবরত ক্ষমা চাইতে লাগল, কাঁদতে কাঁদতে তার কথা জড়িয়ে আসছিল। খালা তার চোখে কুনাল এর ভয়ের অনুভূতি দেখে কিছুটা মুচকি হাসলেন। কুনালের কান্নাকাটি দেখে খালা কিছুটা নমনীয় হয়ে বললেন, ঠিক আছে, আজ তোমাকে মাফ করে দিলাম, কিন্তু মনে রেখো, এ ধরনের কিছু যেন আর না হয়। কারো সামনেও এমন কিছু করো না। এরপর খালা বললেন, এই জিনিসটা সোফায় রেখে দাও এবং কোনো চিন্তা করো না। তুমি যা বলবে আমি তা করব, কিন্তু এটা নিয়ে কারো কাছে কথা বলবে না। কুনাল তাড়াতাড়ি জিনিসটা রেখে দরজার দিকে এগিয়ে গেল। কুনাল যখন ঘর থেকে বের হচ্ছিল, তখন সে খালার এক নিঃশব্দ হাসি দেখে কিছুটা হতবাক হয়ে গেল। মনে হলো খালা কুনালকে বিদায় জানানোর সময় মৃদু হেসে বললেন, যাও, আর দরজা বন্ধ করে দিও। কুনাল দরজার দিকে তাকিয়ে কিছুটা বিব্রত বোধ করল। তারপর ধীরে ধীরে দরজা বন্ধ করে তার ঘরে ফিরে গেল। রান্নাঘরে মা তখন কাজে ব্যস্ত ছিলেন। কুনাল কোনো কথা না বলে সোজা বাথরুমে চলে গেল এবং তারপর ফ্রেশ হয়ে টিভি দেখতে বসে পড়ল, যেন কিছুই ঘটেনি। 2-3 দিন এভাবেই কেটে গেল, কিন্তু কুনাল যেন সারাক্ষণ অস্থিরতার মধ্যে ছিল। তার মাথায় খালার চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছিল এবং সে ভেতরে ভেতরে একটা অজানা ভয়ের অনুভূতি পাচ্ছিল। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। তার বোন তানিয়া সুস্থ হয়ে উঠেছে, আর খালা চায় মজিদ তার বাসায় যাক। সোনালী বেগম মানে আমার মা বললেন, আমি কুনালকে পাঠিয়ে দিচ্ছি। খালাকে জানাতেই তার মুখের অভিব্যক্তি বদলে গেল। আমি খালার বাসায় চলে গেলাম। খালা টিভি দেখতে বসেছিলেন, আর কুনাল তাকিয়েছিল খালার দিকে। তার খালার মুখ দেখে কুনাল এর মনে কিছুটা স্বস্তি এল। খালা মৃদু হেসে কুনাল এর দিকে তাকালেন, যেন তার অনুভূতিগুলোকে বুঝতে পারছিলেন। খালা কুনালকে ইশারা করে সোফায় বসতে বলল এবং স্নেহের সঙ্গে বলল, কুনাল, কাল যা ঘটেছিল তার জন্য আমি দুঃখিত। দরজাটা আমারই বন্ধ করা উচিত ছিল, তাই তোমার উপর রাগ করার কোনো কারণ ছিল না। এটা তোমার বাড়ি, আর তোমার কাজগুলো করার অধিকার আছে। আমি আমার গোপনীয়তার যত্ন নেওয়া উচিত ছিল। এর জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। তিনি মৃদু হেসে বললেন, তোমার মাকে এইসব কথা বলো না, মনে আছে তো? তোমার মায়ের জানলে তুমি বিপদে পড়তে পারো। আরেকটা কথা, তুমি আমাকে প্রতিশ্রুতি দাও যে যা বলবো তুমি সেটা করবে, আর কাউকে কিছু বলবে না। কুনাল বলল, ঠিক আছে খালা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। আপনি যা বলবেন আমি তাই করব। কুনাল একটু নার্ভাস ছিল, কিন্তু খালা তাকে শান্তভাবে বললেন, তুমি যা করতে চাও না সেটা নিয়ে ভাবো না।
আমি কেবল চাই তুমি আমার কথা রাখো। কুণাল মৃদু হাসি দিয়ে তাকে সোফা থেকে উঠতে বললেন। কুণাল কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও খালার দিকে তাকিয়ে চুপচাপ তার নির্দেশ মেনে নিল। খালার আচরণ কিছুটা অদ্ভুত লাগছিল, কিন্তু কুণাল তার উপর ভরসা করল। তার খালা তার দিকে হাসি মুখে তাকিয়েছিল। কুণালের মনে অনেক প্রশ্ন ছিল, কিন্তু সে সেগুলো জিজ্ঞেস করার সাহস পেল না। খালা বললেন, দেখো, জীবন অনেক জটিল, আর কখনো কখনো আমাদের এমন কিছু মুহূর্তের মুখোমুখি হতে হয় যা আমরা কল্পনাও করি না। কুণাল এর মনে খালার কথা গেঁথে গেল। সে জানত তার খালা একজন বুদ্ধিমান নারী, যিনি সবসময় পরিবারকে ভালোবেসেছেন এবং তাদের নিয়ে চিন্তা করেন। খালা ধীরে ধীরে বললেন, তুমি আমাকে বিশ্বাস করো। কখনো কোনো ব্যাপারে অযথা ভয় পাবে না। আমরা সবাই জীবনে অনেক কিছুর মধ্য দিয়ে যাই, কিন্তু সেটা কাউকে বলার দরকার নেই। সবকিছু আমাদের মাঝে থাকবে। এরপর খালা বললেন, তুমি যদি কখনো কারো সঙ্গে কথা বলতে চাও, আমি আছি। কিন্তু আমাদের মধ্যে যেসব কথাবার্তা হবে সেটা আমাদের মধ্যেই থাকবে। এটা আমাদের গোপন বিষয়। কুণাল খানিকটা স্বস্তি পেল এবং বলল, খালা, আমি কাউকে কিছু বলবো না। আমি আপনার কথা রাখব। কুণাল খুব খুশি মনে বলল, আমি তোমার সাথে প্রতিদিন দেখা করব, কারণ তোমার সঙ্গ আমার খুবই প্রয়োজন। কুণালের এই কথা শুনে শাহনাজ একটু দীর্ঘশ্বাস ফেলে বলল, যদি সব কিছু আমার হাতে থাকত, আমি তো তোমাকে কখনো দূরে যেতে দিতাম না। কিন্তু মনে রেখো, আমি সবসময় তোমার পাশে আছি, যখনই আমাকে প্রয়োজন হবে। কুণাল একটু দ্বিধা নিয়ে বলল, আপনার অনুমতি নিয়ে একটা কথা জানতে চাই। খালা মৃদু হেসে বললেন, এখন তোমার আর কোনো অনুমতির দরকার নেই। যা মন চায় সেটাই নির্ভয়ে বলো। খালা বলল, তোমার মামারা অনেক দিন ধরে বাড়িতে নেই, তাই এমন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে। আর তোমার বাবাও অনেক দিন ধরে আসেনি, তাই তোমার মাও কষ্টের মধ্যে সময় কাটাচ্ছে। কুণাল কিছুটা বিস্মিত হয়ে বলল, আপনি আসলে কি বোঝাতে চাইছেন? খালা মৃদু হেসে বললেন, দেখো, আমি যা বলছি তা বোঝার চেষ্টা করো। আমাদের সবার জীবনেই এমন সময় আসে যখন আমরা একাকিত্ব অনুভব করি, আর তখন সেই একাকিত্ব কাটানোর পথ খুঁজে বের করতে হয়। খালা আরও বললেন, তোমার মা যদি কখনো কাছ থেকে দেখো, বুঝতে পারবে যে তিনি কতটা শক্তিশালী এবং অনুপ্রেরণাদায়ী একজন মানুষ। কুণাল অবাক হয়ে খালার কথা শুনল এবং কিছুটা দ্বিধায় পড়ল। তুমি যদি তোমার মায়ের সাথে বেশি সময় কাটানোর সুযোগ পাও, তাহলে কেমন লাগবে তোমার? খালা জানতে চাইলেন। কুণাল কিছু বলল না, তবে তার মনে নতুন চিন্তা তৈরি হল। কুণাল তার খালার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরল, কিন্তু তার মনে খালার কথা গেঁথে রইল। সোনালী বেগম, তার সৎ মা, তখন টিভি দেখতে বসেছিলেন। কুণাল কিছুটা বিভ্রান্ত অবস্থায় মাকে দেখে নতুন করে তার সম্পর্কে ভাবতে শুরু করল। সোনালী বেগমের দিকে তাকিয়ে কুণাল একটু ভিন্ন অনুভব করতে লাগল, এমন কিছু যা আগে কখনো হয়নি। কুণাল তার মায়ের কষ্টগুলো বুঝার চেষ্টা করতে লাগল। তার মায়ের প্রতি বিশেষভাবে নজর পড়ছিল, কিন্তু সোনালী বেগমও সেটা টের পেলেন। কুণাল মনোযোগ দিয়ে মাকে দেখছিল, কিছুটা চিন্তিতভাবে। মা খেয়াল করল যে কুণাল তখনও একই জায়গায় দাঁড়িয়ে আছে। সে মৃদু স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে ছেলে? কিছু চাও নাকি? যদিও মা জানত এই মুহূর্তটা সম্ভবত ঠিক সময় নয়, তার নজর পড়ল কুণালের দিকে। কুণাল চুপচাপ তাকিয়েছিল, তবে তার দৃষ্টি সোনালীর মুখের দিকে ছিল না। সোনালী বুঝতে পারছিল কুণালের ভাবনায় অন্য কিছু চলছে। তিনি আবার কুণালের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন। কুণাল হঠাৎই চমকে উঠল এবং ঘরের অন্যদিকে চলে গেল। মা দ্রুত নিজের শার্ট ঠিক করে বুঝতে পারলেন যে কুণাল এখন অনেক পরিণত হয়েছে এবং অনেক কিছু বুঝতে শিখেছে। মা দ্রুত নিজেকে সামলে টিভি লাউঞ্জে ফিরে গেলেন। ভাবলেন, এমন মুহূর্তে যদি কেউ চলে আসে তবে পরিস্থিতি অস্বস্তিকর হতে পারে। তাই তিনি অন্য কাজে মনোনিবেশ করলেন, যাতে চিন্তাগুলো অন্যদিকে সরানো যায়। কিছুক্ষণ পরে মা তার মেয়ের ঘরের দরজার কাছে গেলেন। দরজা খুলতেই দেখলেন মেয়ে বিছানায় শুয়ে মোবাইলে মুভি দেখছে। সোনালী বুঝতে পারলেন মেয়েও ধীরে ধীরে বড় হয়ে উঠছে এবং নিজের জগতে ব্যস্ত হয়ে পড়ছে। দরজাটা আস্তে করে বন্ধ করে সোনালী নিজের ঘরে ফিরে গেল। সে বুঝতে পারছিল যে পরিস্থিতি অনেক বদলে গেছে, তবে কুণালের আচরণ তাকে কিছুটা অস্বস্তিতে ফেলেছিল। এদিকে কুণাল বাথরুমে ছিল এবং শাওয়ারের আওয়াজ শোনা যাচ্ছিল। মা ভাবলেন এটা হয়তো ভালো সময়, কিন্তু সাথে সাথেই সিদ্ধান্ত নিলেন যে আরও ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হবে। তাই তিনি দ্রুত নিজের কাজ শেষ করে নিজেকে মানসিকভাবে স্থির করার চেষ্টা করতে লাগলেন। অন্যদিকে একদিন কুণালের মনে অদ্ভুত এক কৌতূহল জাগল এবং সে ধীরে ধীরে বাথরুমের দিকে এগিয়ে গেল। দরজার কাছে পৌঁছে সে দেখল দরজাটা সামান্য ফাঁকা।
কুনাল অবাক হয়ে দেখল যে মা আয়নার সামনে দাঁড়িয়ে কিছু ভাবছেন এবং মনোযোগ দিয়ে নিজেকে দেখছেন। কুনালের মনে কিছুটা অস্বস্তি তৈরি হল। সে ভাবল, এখানে আর না থেকে ফিরে যাওয়াই হবে সবচেয়ে ভালো সিদ্ধান্ত। কুনাল আস্তে করে পিছিয়ে যাওয়ার চেষ্টা করল। কিন্তু হঠাৎ করেই তার মার দৃষ্টি আয়নায় পড়ে তার দিকে। কুনাল দ্রুত পাশ ফিরে সরে পড়ল, যেন কিছুই ঘটেনি। মা তার নিজের চিন্তায় ডুবেছিল, তাই সে ব্যাপারটা নিয়ে কিছু বলল না। মা তার ওয়ার্ড্রোব খুলে একটি পুরনো সাদা স্যুট বের করলেন, যা তিনি অনেক দিন ধরে ব্যবহার করেননি। একবারই পরেছিলেন সেটি, কারণ তখন তার স্বামী বলেছিলেন এই পোশাকটা খুবই নজর কাড়ে এবং তাদের মেয়ে দেখে ফেললে ভুল ধারণা হতে পারে। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। মা আলমারি থেকে সেই পোশাকটা বের করে কুনালের দিকে তাকালেন। তিনি মনে মনে ভাবলেন, আজকের দিনটা আলাদা কিছু হবে। কুনাল ধীরে ধীরে চোখ খুলে চারপাশটা লক্ষ্য করল, আর বুঝতে পারল যে পরিবেশটা যেন কিছুটা পরিবর্তিত। কুনাল কিছুটা অবাক হয়ে তার মা এবং খালার কথোপকথন মনে করতে লাগল। এমন পরিস্থিতি তার জন্য নতুন হলেও সে নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করল, নিজেকে স্থির রাখল এবং পরিস্থিতি বুঝে চলার সিদ্ধান্ত নিল। এই গল্পটা এমন পুরুষদের জন্য যারা নিজেদের স্ত্রীকে অনেকদিন বাড়িতে রেখে দূরে থাকেন। সকলের অভিজ্ঞতা একরকম নয়, তাই এই গল্প কাউকে আঘাত করার জন্য নয়, বরং সচেতনতার বার্তা দেওয়ার জন্য। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।